দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন আপনাদের জন্য। আজকে জানাবো রংপুর বিভাগের জেলাগুলোর খবর, আর সঙ্গে আছি আমি শরীফুল হক। আবহাওয়ার সব তথ্য জানাতে রংপুরে স্থাপিত হয়েছে নতুন একটি রাডার স্টেশন। বিশেষজ্ঞরা বলছেন এই স্টেশনের 450 কিলোমিটারের মধ্যে বৃষ্টিপাতের ধরন বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের খবর বেশ আগেভাগেই জানা যাবে, আর এতে সুফল পাবেন পুরো উত্তরাঞ্চলের মানুষ। রোববার সকালে রংপুর আবহাওয়া অফিসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নতুন রাডার স্টেশন। বাংলাদেশ ও জাইকার অর্থায়নে এই রাডার স্টেশন স্থাপনের কাজ শুরু হয় 2023 সালের 1 এপ্রিল, যার নির্মাণে ব্যয় হয়েছে 130 কোটি টাকা। বাংলাদেশ আবহাওয়া বিভাগের পরিচালক মমিনুল ইসলাম জানান, নতুন রাডারের মাধ্যমে রংপুর আবহাওয়া কেন্দ্র থেকে চারদিকে 450 কিলোমিটার এলাকা পর্যন্ত ঘূর্ণিঝড়, মেঘের গতিবিধি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বজ্রপাত সহ আবহাওয়ার আগাম নানা তথ্য দেওয়া সম্ভব হবে। এমনকি বজ্রপাতের ধরনও বলে দিতে পারবে এই রাডার। রাডার খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার, কারণ রাডারের মাধ্যমে আমরা রিয়েল টাইম এটা কোথায় উৎপত্তি হয়েছে এবং কোন দিকে এটা যাচ্ছে আমরা সেটা বুঝতে পারি। সে আলোকে আমরা ফোকাস দিতে পারি যে কোন এরিয়াতে কখন এই আপনার কালবৈশাখীটা হানা দিতে পারে। সুতরাং আমরা নাউকাস্ট সিস্টেম এটা আমরা 1 ঘন্টা আগে এই কথাটা যখন বলে দিব, তখন ওখানে থান্ডারস্টর্ম থেকে শুরু করে বড় ধরনের যে বৃষ্টিপাত বা বড় ধরনের যে ল্যান্ড ব্লক হওয়ার সম্ভাবনা থাকে প্রচুর বাড়িপাতের ফলে, সেই জিনিসগুলো আমরা ওভারকাম করতে পারবো। রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ ও আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, এর মাধ্যমে উন্মোচিত হলো আবহাওয়ার তথ্য জানার নতুন দুয়ার, যার সুফলভোগী উত্তরের সব জেলার মানুষ। ঠান্ডার সময় উইন্টার সিজনে ফগ আসে, তাই কিনা? এই ফগের সময় দেখবেন ক্রপস যেমন ডিস্ট্রয়েড হয়ে যায়, ঠিক তেমনই রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্টও হয় কিনা? ঠিক তেমনই দেখবেন যে মানুষ কিন্তু অনেক বেশি বার্ন হয়ে যায় আগুন পথে গিয়ে। সো আমাদের ফোরকাস্টটাকে কাজে লেগে যে আগামীকাল ফগ আছে, সো যারা পেশারবাহী, যারা ড্রাইভার আছে, তারা কিন্তু অ্যাওয়ার হয়ে যাবে যে উই হ্যাভ টু ড্রাইভ আওয়ার ভেহিকেল ভেরি কেয়ারফুলি। এবং অ্যাট দ্য সেম টাইম যারা কৃষক লেভেলে আছে, তারা এই ফগ থেকে ক্রপসকে সেভ করার জন্য অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন ফ্রম এগ্রিকালচার ডিপার্টমেন্ট দে উইল টেক এ স্টেপ। সো তাদের ক্রপসটা কিন্তু সেভ আছে। নতুন রাডার স্থাপনের দায়িত্বে থাকা বিদেশি পরামর্শকরা জানান, দুর্যোগের বেশ কয়েক ঘন্টা আগে তথ্য পাওয়ায় সংশ্লিষ্টদের সঠিকভাবে পূর্বাভাস দেয়া যাবে। We are very sure they can operate and maintain very nicely according to they receive the technical knowledge from the trainings. And this radar is S-band radar. So observation distance is 450 radius. And also this radar can observe the wind speed, wind direction and rainfall. So that's why I'm sure BMD can make the early warning to the people of the Rangpur, even not only Rangpur people but also all of the Bangladesh nation. এদিকে রাডার স্টেশনটি চালু হওয়ায় খুশি রংপুরের সর্বস্তরের মানুষ। আবহাওয়ার তথ্য সঠিক সময়ে দেওয়ার আহ্বান তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সৈয়দপুর রেল কারখানার জাদুঘরে সংরক্ষিত আছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ব্যবহৃত প্রেসিডেন্সি কোচ সহ 100 বছরের পুরনো রেলওয়ের যন্ত্রাংশ এবং নানা প্রযুক্তি। কিন্তু এই জাদুঘরটি কেপিআই এলাকা অন্তর্ভুক্ত হওয়ায় সর্বসাধারণ এই জাদুঘর দেখার সুযোগ পায় না। এই অঞ্চলে রেলওয়ের ইতিহাস আরও মানুষকে জানাতে এই জাদুঘরটি কেপিআই এলাকার বাইরে স্থানান্তর হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। সৈয়দপুর রেলওয়ে কারখানায় প্রবেশ করলেই নজরে পড়বে রেলের ব্রডগেজ, মিটারগেজ আর ন্যানোগেজ রেল ইঞ্জিনের সংগ্রহশালা। এগুলোর কোনোটা ডিজেল চালিত, কোনোটা বা কয়লায় চালিত স্টিম ইঞ্জিন। কারখানার ক্যারেজ শপে রয়েছে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্মৃতিবিজড়িত বিলাসবহুল প্রেসিডেন্সি কোচ। 1927 সালে লন্ডনে তৈরি শতবর্ষী এই কাঠের তৈরি রেল কোচে সংযোজিত ছিল শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, বাথটাবে গরম পানি সরবরাহের ব্যবস্থা। পরবর্তীতে এই কোচ ব্যবহার করেছেন বিভিন্ন সময়ের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কোচটি নিয়ে আসে তাদের গভর্নর, ভাইসরয়, গভর্নর জেনারেল তাদের জন্য, এবং এটি একসময় কলকাতাতে ছিল। তখন রানী দ্বিতীয় এলিজাবেথ এটিতে চড়েছেন, এবং 1947 সালে দেশ যখন ভাগ হয়, উত্তরাধিকার সূত্রে আমরা পূর্ব পাকিস্তান হিসেবে এটি পেয়ে যাই। এবং পাকিস্তান আমলে আইয়ুব খান, দেশ স্বাধীন হবার পরে এরশাদ এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান
তারাও এটিতে চলাচল করেছেন আর কি। ইঞ্জিন বা কোচের মতো বড় বড় এন্টিক সামগ্রীগুলো ছাড়া রেলের হারিয়ে যাওয়া শতাধিক প্রযুক্তি ও যন্ত্রাংশের সমাহার মিলবে এই জাদুঘরে। আমি মনে করি এই 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 জাদুঘরের মাধ্যমে এই অ্যান্টিক আইটেমগুলোর মাধ্যমে আগামী প্রজন্ম জানতে পারবে যে এই হিমালয়ের পাদদেশে এই যে রেল অঞ্চল, এই যে বাংলার এই অঞ্চলটা যে রেলওয়ে যোগাযোগে যে কতটা সমৃদ্ধ ছিল, রেলের ইতিহাস যে কত সমৃদ্ধ ইতিহাস এই অঞ্চলের, এটি আগামী প্রজন্ম জানতে পারবে। কিন্তু রেল কারখানা একটি কেপিআই এলাকা হওয়ায় জনসাধারণের প্রবেশ সংরক্ষিত, তাই এসব দেখার সুযোগ পান না সাধারণ মানুষ। কারখানার তত্ত্বাবধায়ক জানান, শিগগিরই এই জাদুঘর বাইরে স্থানান্তর করা হবে। ইতিহাস সমৃদ্ধ হচ্ছে বেতার, বাংলাদেশ বেতার, কিন্তু কারো ঘরেই তেমন বেতার নেই, এটি বিলীন হয়ে গেছে। একইভাবে আমাদের কোচেরও অনেক জিনিস আছে, যেমন ধরেন চাকা, এটি আগের আদলে ওই চাকা ব্যবহার হতো, এখনকার স্ট্যান্ডার্ডে সেই চাকা ব্যবহার হয় না। আগের আদলে সিগন্যালিং এই ধরনের ব্যবস্থা ব্যবহার হতো, এখনকার সেই সিস্টেম ব্যবহার হয় না। রেলওয়ের এরকম অনেক ইকুইপমেন্ট হারিয়ে যাচ্ছে, অনেক যন্ত্রাংশ হারিয়ে যাচ্ছে। আমরা সেই হারিয়ে যাওয়া যন্ত্রাংশগুলোকে সংরক্ষণ করে জনগণকে সংরক্ষণ করে রাখবার জন্যই মূলত জাদুঘর সৃষ্টি। তবে এটি আমাদের কারখানা অভ্যন্তরীণ থাকার কারণে আমরা এটি উন্মুক্ত করতে পারছি না। আমাদের প্রচেষ্টা আছে, আমরা শীঘ্রই এটি কারখানার বাহিরে, আমাদের কেপিআইভুক্ত এলাকার বাইরে নিয়ে এটি স্থাপনের, যাতে করে জনগণ তার চাহিদা মতো সময় এটা দেখার সুযোগ পায়। 2020 সালে 5000 স্কয়ার ফিটের এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কুড়িগ্রামের কচাকাটায় ব্যক্তি মালিকানাধীন জমির দাম সরকারি খাতায় বেড়েছে 12 গুণ, যার ফলে বেড়েছে রেজিস্ট্রেশন খরচও। আর এর প্রভাবে একেবারেই শূন্যের কোঠায় জমির বেচাকেনা। অনেক পরিবার এতে করে চরম বিপাকে পড়েছেন। বিভিন্ন দপ্তরে ছুটোছুটি করেও এই সমস্যার সমাধান মিলছে না। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন, একপাশে ভারতের আসাম, অন্য পাশে ব্রহ্মপুত্র, গঙ্গাধর, সংকোষ নদী। দুর্গম এলাকা, এখানকার শতভাগ পরিবারের জীবিকা চলে কৃষিতে। নানা প্রয়োজনে বেচাকেনা হয় ব্যক্তি মালিকানা জমি। সরকারি খাতায় হঠাৎ জমির দাম বেড়েছে 12 গুণ। এতে বেড়েছে রেজিস্ট্রি খরচ, যা জমি বেচাকেনা মূল্যেরও বেশি। তাই বন্ধ হয়ে গেছে জমি কেনা বেচা। এতে বিপাকে পড়েছে অনেক পরিবার। বর্তমান যে সমস্যাটা সেটা হচ্ছে যে জমি রেজিস্ট্রি সরকারি ফি, এটা হচ্ছে যে আপনার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে। 2022-23 ছিল হচ্ছে যে 7769 টাকা, এখন 2024-25 এসে দেখা যাচ্ছে যে এখানে 5% সেটা হচ্ছে যে 94,023 টাকা। এটা আসলে অস্বাভাবিক একটা বৃদ্ধি। প্রায় মৌজার 1, 2, 3 নং ওয়ার্ড, এটা ব্যাপক এলাকা। এটা এই কচাকাটা ইউনিয়নের যে সমস্যাটা শুরু হয়েছে সেটা হলো যে জমির অস্বাভাবিক বৃদ্ধি করা হয়েছে দাম। সেটা হলো পূর্বে ছিল 7,769 টাকা, এখন প্রায় 12 গুণ বৃদ্ধি। এখন রেজিস্ট্রি কেনা রেজিস্ট্রি খরচে বেশি বাড়ি গেছে, এই তো সমস্যা। আমরা কিছু করতে পারছি না, লেখাপড়া কীভাবে বাচ্চা পড়াই। স্থানীয়রা বলছেন, কচাকাটা মৌজার নাইকেরহাট সরকারটারি, সাতানা চরগ্রাম, মণ্ডলটারি, প্রধানিটারি, নওদাপাড়া, ছড়ারপাড়, বালাপাড়া, ইসলামপুর, তরিরহাট, ভোটেরহাল্লা গ্রামগুলোতে নেই কোনো বড় হাটবাজার, শিল্প কলকারখানা। এরপরও এ সংকট সৃষ্টি হয়েছে জমির বাজার নির্ধারণ কমিটির খামখেয়ালিপনায়। 2023-24 অর্থবছরে এসব এলাকায় ডাঙ্গা শ্রেণী জমির সরকারি সর্বনিম্ন দাম শতকে ছিল 7,769 টাকা। 2025-26 অর্থবছরে মূল্য ধরা হয়েছে 94,023 টাকা। সমস্যা সমাধানে দপ্তরে দপ্তরে ঘুরছেন স্থানীয়রা, করছেন বিক্ষোভ, মানববন্ধন। আমার কচাকাটা ইউনিয়নে কি কোনো কলকারখানা আছে, কোনো শিল্প আছে, কোনো কুটির শিল্প আছে না? আমার এখানে হাজার হাজার লোক বিদেশে গমন করেছে। নতুন মূল্য অস্বাভাবিক মানলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিয়ম মেনে মূল্য নির্ধারণ করা হয়েছে। জমির দাম পরিবর্তন জটিল প্রক্রিয়া, তাই পুনরায় নির্ধারণের সুযোগ খুবই কম। তো 2 বছরে যেসব সাবকবলা দলিল হয়, এই দলিলগুলো আমরা গড় করে সাধারণত বাজার মূল্য নির্ধারণ করে থাকি। যদি কোনো পক্ষ এই বাজার মূল্য নির্ধারণে মনে করে যে বেশি বা কম হয়েছে, তাহলে তারা আমাদের কাছে আবেদন করতে পারে। আমরা এটা বাজার মূল্য নির্ধারণ কমিটিতে উপস্থাপন করে এটা রিভিউ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রেরণ করলে তারা এটা
রিভিউ করার বা হচ্ছে পুনর্বিবেচনা করতে পারে। প্রতি উপজেলার জন্য একটা বাজার মূল্য নির্ধারণ কমিটি আছে, সেই কমিটির কাছে উপস্থাপন করা হবে। সে উপস্থাপন করার পর তার দলিল বা জনগণের অভিযোগগুলো আমলে নিয়ে কত হলে জনগণ এটা ছাপার মুক্ত হবে এটা নির্ধারণপূর্বক একটা মূল্য নির্ধারণ করে এটা আমাদের মাননীয় মহাবতী বরাবর নিবন্ধন বরাবর প্রেরণ করা হবে। তবে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আসলে এই ধরনের অস্বাভাবিক বৃদ্ধিতে জনগণ একটু ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এটাও আমার নলেজে এসেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা করব। কচাকাটা এলাকাবাসীর দাবি, দ্রুত এই এলাকার জমির দাম পুনর্নির্ধারণ করে জমি বেচাকেনা স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট দপ্তর। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। নারী শ্রমিকদের অবদানে কৃষিতে উত্তরের জেলাগুলো বেশ এগিয়ে গেলেও এখনও রয়ে গেছে বেতন বৈষম্য। পুরুষদের সমান কাজ করেও নারীরা পাচ্ছেন না তাদের ন্যায্য মজুরি। পেশা হিসেবে স্বীকৃতি না পাওয়ায় নারীরা বঞ্চিত হচ্ছেন তাদের ন্যায্য মজুরি থেকে। ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের মাঠ প্রান্তর মুখরিত নারী শ্রমিকদের পদচারণায়। বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে ওঠা পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। ধানের চারা রোপণ, ধান কাটা, মাড়াই, আলু উত্তোলন, ভুট্টার ক্ষেতে পরিচর্যা সহ সব ক্ষেত্রেই নারী শ্রমিকদের চাহিদাও বাড়ছে দিন দিন। কিন্তু ঘর থেকে বেরিয়ে পুরুষের সাথে সমান তালে কাজ করেও ন্যায্য মজুরি থেকে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। আমার বেতন কম, পুরুষদের যে বেতন দেয় তার থেকেও আমার অর্ধেক বেতন দেয়। সারাদিন কাজ করি, পুরুষের মতো বেতন দেয় না। কেউ দেয় 400, কেউ দেয় 350, পুরুষদের 600। সেটা যদি আমার সমান সমান বেতন দেয় তাহলে বেশি ভালো হয়, ওগুলা তো দেয় না। আমার ফের কাজও বেশি, আমার ফের দরমা কম। মহিলা পুরুষের মধ্যে তফাৎ তো আছে। তফাৎটা হইলো পুরুষরা যে কাজ করতে পারে মহিলা তা পারে না। পুরুষে বোঝা তুলতে পারে, হাল বাইতে পারে, কিন্তু মহিলা তো তা পারে না। এই জন্য একটু তফাৎ এদের হয়। পেশা হিসেবে কৃষিকাজে নারীরা স্বীকৃতি না পাওয়ায় মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন তারা, এমনটাই বলছেন নারী উন্নয়ন প্রতিনিধিরা। তারা যে এই শ্রমটা দিচ্ছে সেটার কোনো স্বীকৃতিও নেই। নারীরা যে এই শ্রমটা দিচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মার্কেটিং পর্যন্ত যে নারীদের ভূমিকাটা রয়েছে সেটা, সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদেরকে এখনও সরকারিভাবেই বলি, জাতীয়ভাবেই বলি, সেভাবে তারা এখনও স্বীকৃতি পাচ্ছে না। যার ফলে ন্যায্য সেই ক্ষেত্রে সেজন্য তারা ন্যায্য মজুরিটাও কিন্তু তাদের এখনও নির্ধারণ হয়নি। মজুরি বৈষম্যের সত্যতা স্বীকার করে সমাধানের আশ্বাস স্থানীয় প্রশাসনের। পুরুষ শাসিত সমাজ হওয়ার কারণে এখানে নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার যে বিষয়টা, এখানে শিক্ষা ব্যবস্থায় এখানে নারীর যে কৃষক হিসেবে যে স্বীকৃতি, এই স্বীকৃতি কিন্তু সমাজে নাই। তো এই স্বীকৃতিটা তাদের দিতে হবে যে নারীও যে কৃষক হতে পারে, নারীও যে শ্রমিক হতে পারে, কৃষক হতে পারে। মজুরি বৈষম্য দূর করতে দ্রুতই শ্রম আইন কার্যকর করার দাবি বৈষম্যের শিকার নারী শ্রমিকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দিনাজপুরে চলন্ত ট্রেনে জন্ম নিল এক শিশু। শুক্রবার ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন একতা এক্সপ্রেসে জন্ম হয় শিশুটির। পরে নবজাতক এবং মাকে ভর্তি করা হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মাতৃত্বকালীন ছুটি নিয়ে স্বামীর সাথে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রিনা বেগম। পথিমধ্যে প্রসব বেদনা উঠলে অন্যান্য যাত্রীদের সহায়তায় ট্রেনেই জন্ম দেন কন্যা সন্তানের। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনে পার্বতীপুর দিনাজপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত 9:45টায় নবজাতক ও প্রসূতিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান ফায়ার সার্ভিসের সদস্যরা। আমরা প্রথমে দিনাজপুর ফায়ার স্টেশনে পাবলিকের মাধ্যমে সংবাদ পাই ট্রেনে একটা বাচ্চা হয়েছে। সংবাদ পাওয়া মাত্র আমরা অ্যাম্বুলেন্স নিয়ে রেল স্টেশনে যাই। স্টেশনে গিয়ে বাচ্চা এবং বাচ্চার মাকে ট্রেন থেকে নামাইয়া তারপরে আমাদের অ্যাম্বুলেন্সে তুলি তুলিয়ে আমরা দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি। এখানে ট্রেনে বাচ্চা হয়েছে, এখন মেডিকেলে আনছি, ভর্তি করছি, বাচ্চা সুস্থ আছে। সে পার্বতীপুর আসে, ব্যথা উঠছে, ব্যথার অবস্থায় বাচ্চা হয়েছে। তখন ট্রেনের টিটিগুলা লোকগুলা সহযোগিতা করে এখানে যোগাযোগ করে দিছে। তখন আমরা এখানে আসলাম, ওরাই নিয়ে আসলো, ওরাই সহযোগিতা করে ওরাই নিয়ে আসলো।
ঠাকুরগাঁওয়ের সেলিম হোসেন ও তার স্ত্রী রিনা বেগম গার্মেন্টসে চাকরির সূত্রে ঢাকায় বসবাস করেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডাক্তার নাজমুল হোসেন শিশুটির সুস্থতার বিষয় নিশ্চিত করেছেন। বাচ্চাটাকে আমরা দেখছি, বাচ্চাটাকে জন্মের পরে যেমন কালার থাকে পিঙ্কিশ কালার ওরকম ছিল, বাট বাচ্চাটার চোখ ফুটেনি, চোখ বন্ধ আছে। এর কারণ হচ্ছে যে বাচ্চাটা নাকি 7 মাসেই ডেলিভারি হয়ে গেছে। আপনারা জানেন যে প্রেগনেন্সি অবস্থা 9 মাস প্লাস 7 ডেজ, এরপর 9 মাসের পরেই হয় আর বাচ্চা। তো যেহেতু রাস্তায় একটা অঘটন ঘটছে আর কি, দুর্ঘটনাই বলা যায় এটাকে, হুট করে পেয়ে এবং সে ডেলিভারি হয়ে গেছে। তো বাচ্চার ওজনও সেই হিসেবে যদি জন্মের আগেই হয়ে গেছে, মানে সময়ের আগেই হয়ে গেছে, 7 মাস বয়সে বাচ্চাটা ডেলিভারি হলো, তো সেক্ষেত্রে তার ওজন একটু কম। চলন্ত ট্রেনে জন্ম নেওয়া শিশুটি মায়ের গর্ভে ছিল 7 মাস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল দেখা হবে নতুন স্বাদ আর ভিন্ন রকম সব গল্প নিয়ে একই সময়ে একই চ্যানেলে।